গত পর্বে আমরা 22345 পাটনা গোমতীনগর বন্দে ভারতে চড়ে বেনারস থেকে অযোধ্যাধাম জংশনে নেমেছিলাম। তারপর ওখানেই ফার্স্ট ফ্লোরে এক্সিকিউটিভ ক্যাটাগরির রিটার্নিং রুমে চেক ইন করেছিলাম এবং রুম ছিল খুবই স্পেসিয়াস ও আধুনিক সুযোগ সুবিধাযুক্ত। তারপর ওখানেই নিচে গ্রাউন্ড ফ্লোরে আইআরসিটিসি ক্যান্টিনে মশলা ধোসা আর আলুর পরোটা সহযোগে লাঞ্চ করেছিলাম। দুজনের জন্য খরচ হয়েছিল 360 টাকা। তারপর সামনে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছিলাম রাম মন্দির দেখতে। রাম মন্দির এত সুন্দর ছিল, সত্যিই মনটা জুড়িয়ে গেছিল। এরপর আমরা গেছিলাম হনুমানগড়ি দেখতে। গুড ইভিনিং ফ্রম হনুমানগড়ি অযোধ্যা। আজ 17 নভেম্বর রবিবার সন্ধ্যে 6:30। এখন আমরা যাচ্ছি দশরথ ভবন আর কনক ভবন দেখতে। আমরা এই দিকে হনুমানগড়ি থেকে বেরোলাম, বেরিয়ে এদিকে এলাম এই রাস্তাটাতে। এবার দশরথ ভবন যাব। রাজা দশরথের বাড়ি ওই সোজা, যেখানে রামচন্দ্র তার ভাইদের নিয়ে থাকতেন, ওই সোজা যাচ্ছি। চলো। আমরা এখন যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি এটা রামপথ। খুবই এক্সাইটেড লাগছে। আর একটু হাঁটলেই পৌঁছে যাব রাজা দশরথের স্মৃতিবিজড়িত সেই রাজমহল, যেটি অযোধ্যার ঠিক কেন্দ্রে অবস্থিত। খুব ভালো লাগছে, পরিবেশটাও খুব সুন্দর। ওপরের ওই বোর্ডটিতে লেখা আছে এই রাজমহলের বাম দিকে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র চলে গেছে এবং ঠিক পাশ দিয়ে সোজা রাস্তাটা চলে গেছে কনক ভবন। প্রধান তোরণের ওপরে লেখা আছে শ্রী চক্রবর্তী মহারাজ দশরথ জীবের রাজমহল। এরপরে আমরা ভেতরে ঢুকবো। এই রাজমহলটি রাজা ভগবান রামের পিতার আদি প্রাসাদের একই স্থানে নির্মিত বলে মনে করা হয়। ভগবান রাম এবং তার ভাই বোনদের শৈশব ও কৈশোর কেটেছে এই অঞ্চলে। ভবনটিতে শ্রীরাম, লক্ষ্মণ ও সীতা মূর্তি সহ একটি মন্দির আছে। মন্দিরটি একটি বড় এবং রঙিন প্রবেশদ্বার দ্বারা অ্যাক্সেসযোগ্য। এখানে রাম জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীরামের পিতা রাজা দশরথ একটি সময়ের জন্য অযোধ্যাকে তার রাজধানী হিসাবে রেখেছিলেন। এখানে শ্রীরাম তার 3 ভাই লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নর সাথে অনেক বছর কাটিয়েছিলেন। বর্তমান প্রাসাদে ভগবান রাম, তার সহধর্মিণী সীতা ও তার ভাই লক্ষ্মণের একটি মন্দির আছে। এখানে দীপাবলি, শ্রাবণ মেলা, চৈত্র রামনবমী, কার্তিক মেলা উপলক্ষে প্রচুর মানুষের ভিড় হয়। মন্দিরটা দেখতে খুবই সুন্দর। আমরা ভেতরটাতে ঢুকছি এখন।
ভাইদের নিয়ে ঘুরে বেড়াতো। এগুলো সব রাজমহল সংলগ্ন এলাকা, 4-5টা। একটা কালারফুল রাজা দশরথের রাজমহল দেখলাম, মনটা ভরে গেল। এরপরে যাব কনক ভবন। এটা হলো রাজা দশরথের প্রাসাদ। এখানে হচ্ছে কনক ভবন, মানে কইকেয়ী রামচন্দ্র আর সীতার বিয়ের পরে যে বাড়ি গিফট করেছিল সেই বাড়ি। কনক ভবন হলো দেবী সীতা এবং ভগবান রামের ব্যক্তিগত প্রাসাদ। বিক্রমাদিত্য এটি সংস্কার করিয়েছিলেন। পরে এটি বৃষভানু কুনওয়ারি দ্বারা পুনর্নির্মাণ করা হয়, সংস্কার করা হয়। তারপরে এটা প্রসাদ গিয়ে মানে ভোগ প্রসাদ দেওয়া হয়। আমরা অবশেষে এসে পৌঁছে গেছি কনক ভবন, ওই দূরে। আমরা এখনই যাব। তো পৌরাণিক কাহিনী অনুসারে মূল কনক ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর দাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ এটি পুনর্নির্মাণ করেন। গর্ভগৃহে স্থাপিত প্রধান মূর্তিগুলো ভগবান রাম এবং দেবী সীতার। আমরা ভেতরে ঢুকছি। ও দারুণ দারুণ প্রাসাদ, তো প্রাসাদ। চলো ও কি কাজ নেই। কি সুন্দর বাড়িটা। धन्य हुई अयोध्या श्री राम आई है, मंगल गाओ सब जन भगवान आई है। धन्य हुई अयोध्या श्री राम आई है, मंगल गाओ सब जन भगवान आई है। श्री राम
এবারে দেখব ওই সাদা রঙের বিল্ডিংটাতে শ্রী কনক ভবনেশ্বর মহাদেব। दय चूडु शिव शिव लीला शिव शिव पोळा शंकरुडा नीवे शंभो शिव शिव सांभा शिव शिव चूपिंचु नी करुणा दय चूडु शिव शिव लीला शिव शिव पोळा शंकरुडा नीवे शंभो शिव शिव सांभा शिव शिव चूपिंचु नी करुणा। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। আজ 18ই নভেম্বর 2024 সোমবার। ঘড়িতে এখন সকাল 9টা। আইআরসিটিসি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। পুরি সবজি, সিঙ্গাড়া ও চা দিয়ে। পুরি সবজি 90 টাকা প্লেট, সিঙ্গাড়া 30 আর চা 20। তো সবটাই হচ্ছে সেলফ সার্ভিস। এখন আমরা দুজন আবার বেরিয়ে পড়েছি অযোধ্যার বাকি যেসব সাইট সিন আছে সেগুলো দেখতে। এখান থেকে হেঁটে প্রথমে যাব রাম মন্দির পেরিয়ে সেই হনুমানগড়ি। রাস্তাটা চেনা, তাই অসুবিধা হবে না। ওখান থেকে একটা টোটো ধরে প্রথমে যাব লতা মঙ্গেশকর চক বা নয়াঘাট। এরপর আবার টোটো চড়ে যাব রামকি পেরিতে। ওখানে পাশে পবিত্র সরজু নদীতে বোটিং করব এবং তা পুরোটাই শেয়ার করব আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য। দেখতে থাকুন, সাথে থাকুন। অযোধ্যার রাম মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে এই বিড়লা মন্দির। ভেতরে আছে কৃষ্ণকুমার বিড়লা যাত্রী সদন। যোগাযোগ করতে পারেন contact@the@birdladharmshala.com। আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এখানে এসে বুকিং করাই ভালো, কেননা পুরীর মতো এখানেও হোটেল বুকিংয়ে অনেক ফ্রড হয়। চারিদিকের পরিবেশ খুব সুন্দর। দুদিন এখানে এসে নিরিবিলিতে সুন্দর কাটানো যেতে পারে। মন্দিরটাও খুব সুন্দর। মন্দিরের ঠিক ডান দিকেই এই যাত্রী নিবাস বা গেস্ট হাউসটি আছে। খুব সুন্দর পরিবেশ, থাকা যেতে পারে। আর বাঁ দিকে তো খুব সুন্দর বাগান রয়েছে। হনুমানগড়ির কাছে চলে এসেছি, খুব কাছাকাছি। হুইল চেয়ার এখানে সর্বত্র পাওয়া যায়। এই যে এখানে অনেক বৃদ্ধ বৃদ্ধা হুইল চেয়ার করে হনুমানগড়ি এসেছেন লক্ষ্য করছি। বাঁ দিকে গেলে দশরথ ভবন, কনক ভবন, আর ডান দিকে গেলে হনুমানগড়ি। এটা হলো হনুমানগড়ি। আমরা এখান থেকে বাঁ দিকে চলে যাব লতা মঙ্গেশকর চক। আমরা ওই টোটোটা করে এলাম লতা মঙ্গেশকর চক। এখানে একটা বিনা আছে।
লতা মঙ্গেশকরের স্মরণে অযোধ্যায় রয়েছে লতা মঙ্গেশকর চক। লতা মঙ্গেশকরের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় এটি উদ্বোধন করেন। অযোধ্যার এই চত্বরে একটি 40 ফুট লম্বা বীণা স্থাপন করা হয়েছে, যার ওজন 14 টন। বিখ্যাত কবি সঙ্গীত সমালোচক যতীন্দ্র মিশ্র চকে স্থাপিত পাথরের ফলকের জন্য লতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি লিখেছেন। লতাজির গানে ভগবান রামের প্রতি শ্রদ্ধাজ্ঞ ফুটে উঠেছে। এটি এখন সেলফি কেন্দ্র হয়ে উঠেছে। লতা মঙ্গেশকর চক রামপথ এবং ধরমপথের সংযোগস্থলে অবস্থিত। আমরা একটা টোটো করে এখন যাচ্ছি রামকি পেরি, নেবে জনপ্রতি 10 টাকা। আমরা এখন যেখানটায় এসে হাজির হয়েছি এটা হলো সরজু নদীর তীরে লক্ষণ ঘাট। এখান থেকে আমরা বোটিং করব 100 টাকা করে, যাব রামঘাট, আবার ফিরে আসবো লক্ষণ ঘাটে। এই সরজু নদীকে পবিত্র স্থান হিসাবে পুজো করা হয়। ভগবান রাম সরজু নদীতেই জল সমাধি নেন। সরজু নদী ছাড়া অযোধ্যার গল্প অসম্পূর্ণ। ভগবান শ্রীরামের জন্মস্থান অযোধ্যা থেকে প্রবাহিত এই নদীর হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে। রামচরিতমানসে সরজু নদীতে স্নানের গুরুত্ব বর্ণিত হয়েছে। উত্তর বাহিনী সরজু নদী অযোধ্যার উত্তর দিকে প্রবাহিত। অযোধ্যার সরজু নদীর তীরের ঘাটগুলোকে বলা হয় রাম কি পেরি। এরকম অনেক ঘাট রয়েছে। সরজু নদীতে আমরা এখন বোটিং করতে এসেছি, 100 টাকা করে পার হেড। কি সুন্দর সাজানো গোছানো। একবার ভগবান রাম লক্ষ্মণকে বলেছিলেন যে সরজু নদী এতই পবিত্র যে সমস্ত তীর্থযাত্রীরা এখানে দর্শন ও স্নানের জন্য আসে। শুধু সরজু নদীতে স্নান করলেই সকল তীর্থস্থান দর্শনের পুণ্য পাওয়া যায়। এটি বিশ্বাস করা হয় যে ব্রহ্ম মুহূর্তে যে ব্যক্তি সরজু নদীতে স্নান করেন তিনি সমস্ত তীর্থস্থান দর্শনের পুরস্কার পান। পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর চোখ থেকে সরজু নদীর উৎপত্তি হয়েছিল। প্রাচীনকালে রাক্ষস শঙ্কাসুর বেদ চুরি করে সমুদ্রে ফেলে দিয়ে সেখানে আত্মগোপন করে। এরপর ভগবান বিষ্ণু মাছের রূপ ধারণ করে অসুরকে বধ করে। অতঃপর ভগবান বিষ্ণু ব্রহ্মার হাতে বেদ অর্পণ করে তার আসল রূপ ধারণ করে। এই সময় ভগবান বিষ্ণু খুশি হলেন এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। ব্রহ্মাজি সেই প্রেমের অশ্রু মানসরোবরে ঢেলে রক্ষা করেছিলেন। পরাক্রমশালী বৈবর্ষদ মহারাজ তীরের আঘাতে এই জলকে মানসরোবর থেকে তুলে নিয়েছিলেন। এখানকার জলের স্রোতকে বলা হয় সরজু নদী। মানসখণ্ডে সরজুকে গঙ্গার মর্যাদা এবং গোমতীকে যমুনা নদীর মর্যাদা দেওয়া হয়েছে। ধর্মগ্রন্থ অনুসারে ভাগীরথী যেখানে গঙ্গা নদীকে পৃথিবীতে এনেছিলেন একইভাবে সরজু নদীকেও পৃথিবীতে আনা হয়েছিল। ভগবান বিষ্ণুর মানসিক কন্যা সরজু নদীকে পৃথিবীতে আনার কৃতিত্ব ব্রহ্মা ঋষি বশিষ্ঠের। ভগবান রাম সরজু নদীতেই তার জীবন শেষ করেছিলেন, যার কারণে ভগবান ভোলেনাথ তার উপর অত্যন্ত রুষ্ট হন এবং সরজুকে অভিশাপ দেন যে তার জল মন্দিরে নিবেদনের জন্য ব্যবহার করা হবে না। এছাড়াও কোনো পুজোয় আপনার জল ব্যবহার করা হবে না। এরপর সরজু ভগবান ভোলেনাথের পায়ে পড়ে তাকে জিজ্ঞাসা করেন যে প্রভু, এতে আমার কি দোষ? এটা আইনের নিয়ম, এতে আমি কি করতে পারি? মা সরজুর অনেক অনুরোধের পর ভগবান ভোলেনাথ মা সরজুকে বলেছিলেন যে আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে একমাত্র জিনিস যা ঘটতে পারে তা হলো আপনার জলে স্নান করলে মানুষের পাপ ধুয়ে যাবে, কিন্তু পুজোয় আপনার জল ব্যবহার হবে না। লক্ষণ ঘাটে চড়েছি, রামঘাটে এলাম, আবার লক্ষণ ঘাটে ফিরে যাব। রামঘাট ঘুরে আবার সকলে লক্ষণ ঘাটে ফিরে এসেছি। খুব গরম লাগছে, গলা শুকিয়ে গেছে। ফ্রুট জুস বিক্রি করছে এখানে, 40 টাকা গ্লাস, ঠান্ডা বরফ দিয়ে দেবে। 2 গ্লাস করে খাবার জন্য দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ,
এখানে চারদিকে প্রচুর মন্দির আছে, কিছুটা সময় নিয়ে এলে ঘুরতে ভালো লাগবে। যতটা ঠান্ডা থাকবে সেই সময়টা বেশি ভালো লাগবে। তো আমরা এখন ঘুরছি। এটা হলো রামকি পেইরি। অযোধ্যায় সরজু নদীর তীরের ঘাটগুলোকে বলা হয়। নদীর সম্মুখভাগের ফ্লাড লাইট রাতে দারুণ লাগে। পবিত্র সরজুর জলে চান করতে প্রতিদিন প্রচুর তীর্থযাত্রী আসেন। পবিত্র সরজু নদীর তীরে বিশাল স্নানের ঘাট ছিল এবং নয়াঘাটের ঘাটগুলো প্রবল বর্ষণ ও বন্যায় নিমজ্জিত হয়েছিল। এগুলি 1985 সালে পুনর্নির্মিত হয়েছিল। 2019 সালে দীপাবলি উপলক্ষে অযোধ্যা রামকি পেয়ারিতে 4.5 লাখ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিল। অযোধ্যার সাইট সিন দেখা হয়ে গেল। বিকেলে আরেকবার রাম মন্দির দর্শন করব। আগামীকাল সকালে অযোধ্যাকে বিদায় জানিয়ে লগ্নর উদ্দেশ্যে রওনা দেবো। তবে সেই সব গল্প থাকবে পরের পর্বে। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগ। श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुणं नव कंजलोचन कंज मुख कर कंज पद कंजारुणं श्रीराम श्रीराम।